হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে ক্লাস 11 WBCHSC বোর্ডের মানে বেঙ্গল মিডিয়ামের জন্য সেমিস্টার 1-এর দৃঢ় বস্তুর ঘূর্ণন থেকে নিউমেরিক্যাল সলভ করব। শুধু নিউমেরিক্যাল নয়, গাণিতিক প্রশ্নও থাকবে, তার সঙ্গে সঙ্গে এমনি প্রশ্নও থাকবে, বিবৃতিমূলক কোশ্চেন, এমনি কোশ্চেনও থাকবে। তো বেসিক্যালি দেখে এখানে লেখা আছে সেমিস্টার 1-এ প্রশ্ন উত্তর পরীক্ষাতে আসবেই 100%, মানে এই প্যাটার্নের বাইরে তুই কোশ্চেন পাবি না, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। তো চল দেরি না করে শুরু করব তাড়াতাড়ি। আশা করছি তোরা সবাই ভালো আছিস এবং ভালো করে পড়াশোনা করছিস। তো আমিও ভালো আছি, চলো দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। আর একটা কথা, দিস ইজ আ স্পেশাল অ্যানাউন্সমেন্ট। তো আগামী কাল পরশুর মধ্যে তোরা একটা সুপার সাজেশন পাবি, হয় টক্কা নয় পক্কা। মানে এক্স্যাক্ট তো সেম নাও আসতে পারে, ডেটা চেঞ্জ হতে পারে, কিংবা প্যাটার্নটা সেম রেখে ডিজিটস চেঞ্জ করে দিতে পারে। সেরকম একটা সুপার সাজেশন করব 200%, সেইখান থেকেই কোশ্চেন আসবে। মানে সবকটা মিলিয়ে হয়তো 100টা কোশ্চেন থাকবে পুরো সেমিস্টার 1 মিলিয়ে, সেগুলো তুই করে গেলেই কমন পেয়ে যাবি। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। তো দেখ আজকের প্রথম কোশ্চেন, দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। স্যার এখন তোরা ভাবতে পারিস কোশ্চেনগুলো ভালো করে টুকবি, আর পুরো চ্যাপ্টারটা পড়ে তবে আয়, তাহলে তো সুবিধে পাবি। এত সোজা কোশ্চেন স্যার নিয়েছেন, এরকম সোজা কোশ্চেনই তোকে বোর্ডসে দেবে। দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য কি ছিল? টর্ক ইন্টু কৌণিক সরণ, টর্ক ইন্টু কৌণিক সরণ, অপশান সি। নেক্সট কোশ্চেন, টর্ক যদি এইটা হয়, টাউ ইজ আর ক্রস এফ আমরা জানি, তাহলে অভিমুখ টর্কের অভিমুখ কোন দিকে? স্যার এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কার সঙ্গে? এ এর সঙ্গেও লম্বভাবে হয়, বি এর সঙ্গেও লম্বভাবে। তাহলে আর এবং টর্ক এখানে আর এবং এফ এর উভয়ের সঙ্গে লম্বভাবে, লম্ব দিকে ক্রিয়াশীল হবে। একদম সোজা কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, স্পর্শক সাপেক্ষে, ডাইরেক্ট তুলে দেওয়া থিওরি কোশ্চেন। স্পর্শক সাপেক্ষে এম ভর এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট, যা বাবা কি হলো রে, এম ভর এবং আর ব্যাসার্ধের নিরেট গোলকের জড়তা ভ্রামক। নিরেট গোলকের জড়তা ভ্রামক কত হয়? 2/5 mr² মনে হচ্ছে, 2/5 mr²। তুই একটু বই দেখে উত্তরটা করবি, আমি একবার তবু দেখে নিই, চেক করে নিই। আচ্ছা 5/7 ছিল, 5/7 বাবা। আর স্পর্শক সাপেক্ষে এম ভর এবং 2/5ই তো হতো। একবার বইটা দেখে নে। স্পর্শক সাপেক্ষে আর ব্যাসার্ধের নিরেট গোলকের জড়তা ভ্রামক 7/5, সরি দিস ইজ 7/5। দেখ আমারও খেয়াল থাকে না, কিন্তু তোদেরকে মনে রাখতে হবে। এটাই হচ্ছে স্টুডেন্ট আর টিচারের মধ্যে পার্থক্য। উই ক্যান গেট হেল্প ফ্রম বুক, বাট ইন এক্সাম হল ইউ উইল নট অ্যালাউড টু সি দ্য বুক, দিস ইজ দ্য ডিফারেন্স। এগুলো মনে থাকে না, কিন্তু তোকে মনে রাখতে হবে। এম ভর এবং আর ব্যাসার্ধের নিরেট গোলকের জড়তা ভ্রামক কত হয়? 7/5 mr², মনে রাখবি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। নেক্সট কোশ্চেন, বারংবার বলছি, এই যে জড়তা ভ্রামকগুলো বইয়েতে যেগুলো দাগ দিয়ে দিয়েছিলাম, আমি যেগুলো পড়িয়েছিলাম, সেগুলো তুই মুখস্থ রাখবি। মুখস্থ রাখতেই হবে, না হলে কিন্তু পরীক্ষা হলে কাজ করতে পারবি না। চলো, পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায়, যদি পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায়, তবে দিনের দৈর্ঘ্য কতটা কম হবে? পৃথিবীর, এটা বলে দিয়েছে, জড়তা ভ্রামক বলে দিয়েছে, এম ও আর ব্যাসার্ধ। এবার শোন, এইখান থেকে আমি একটা নিনজা টেকনিক করাবো। দুটো কেস দিতে পারে, একটা হচ্ছে ব্যাসার্ধ কমতে পারে, আর একটা ভর কমে যেতে পারে। দুটো কেস হয়। ব্যাসার্ধ যদি কমে, ব্যাসার্ধের ক্ষেত্রে ব্যাসার্ধটাই বেশি দেয়, হ্যাঁ ব্যাসার্ধটাই বেশি দেয়, কমে যাওয়া বা বেড়ে যাওয়া। ব্যাসার্ধ যদি কমে যায়, স্যার কৌণিক ভরবেগ কি হয়? কনস্ট্যান্ট। কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। এই টেকনিকটা লাগিয়েই ব্যাসার্ধ কমে যাক বা বেড়ে যাক, ভর কমে যাক বা বেড়ে যাক, এই কন্ডিশন লাগিয়ে আমরা অঙ্ক করব। কিন্তু কন্ডিশন কি থাকবে? একটাই, জড়তা ভ্রামক, এই ভরবেগ, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। কিন্তু ব্যাসার্ধের ক্ষেত্রটা বেশি দেয়। এবার ব্যাসার্ধের ক্ষেত্রে দুটো অপশান হতে পারে, একটা হচ্ছে কত গুণ বাড়ছে কমছে, আর একটা হচ্ছে কত পার্সেন্টেজ বাড়ছে কমছে। যদি গুণ বলে,
কত গুণ বাড়ছে কমছে ব্যাসার্ধের ক্ষেত্রে, কত গুণ বাড়ছে বা কমছে সেটা যদি দেয় কি করব, সেটা যদি দেয় কি করব স্যার, I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2, দিস ইজ আওয়ার ফর্মুলা। আরে কৌণিক ভরবেগ সংরক্ষিত। আচ্ছা স্যার, স্যার ওমেগা 1 বাই ওমেগা 2 ইজ ইকুয়াল টু I2 বাই I1, ইয়েস স্যার। ওমেগা মিন্স 2 পাই বাই টি, দ্যাট মিন্স T2 বাই T1 কেটে চলে যাবে 2 পাই ইজ I2 বাই I1, I2 বাই I1। এবার শোন, T2 বাই T1 ইজ ইকুয়াল টু I মানে কত, 2/5 mr²। এখন দেখ যেহেতু ভর পরিবর্তন হচ্ছে না, ভরটা কেটে যাবে, তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ R2 বাই R1 স্কোয়ার। ইয়েস স্যার, ব্যাসার্ধের ক্ষেত্রে, ব্যাসার্ধের ক্ষেত্রে এই কন্ডিশনটা আমি কাজে লাগাবো। যদি ব্যাসার্ধ না চেঞ্জ হয়ে ভর চেঞ্জ হয় তাহলে এটা কি হয়ে যাবে, T2 বাই T1 ইজ প্রপোর্শনাল টু T ইজ প্রপোর্শনাল টু M, আর এমনি ক্ষেত্রে T ইজ প্রপোর্শনাল টু R²। এবার শোন, প্রথমে ব্যাসার্ধ R1 সমান R ছিল, পরে R2 N গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে NR হয়ে যাবে। ব্যাসার্ধ N গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে NR হয়ে যাবে। আচ্ছা স্যার, তাহলে সেক্ষেত্রে T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু NR বাই R তার হোল স্কোয়ার, তাহলে T2 ইজ ইকুয়াল টু N স্কোয়ার T1। T1 আমরা জানি 24 ঘন্টা, সো দিস ইজ ইয়োর ফর্মুলা N স্কোয়ার। N কগুণ বাড়ছে কগুণ কমছে, যদি দ্বিগুণ হয়ে যায়, যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে 4 ইন্টু 24, মানে যদি তোর রেডিয়াস বাড়ে তখন দিনের দৈর্ঘ্য বাড়বে। মনে কর তোকে ব্যাসার্ধ কমিয়ে হাফ করে দিয়েছে, তখন N কত, হাফ, হাফের স্কোয়ার মানে 1/4 ইন্টু 24, 6 ঘন্টা। স্যার এইটা মনে রাখবো, অঙ্ক নিমেষে নেমে যাবে, তুই শুধু এটা মনে রাখ। যদি গুণ বলে ব্যাসার্ধ কত গুণ বাড়ছে কমছে, আর যদি স্যার পার্সেন্টেজে দেয়, যদি পার্সেন্টেজে দেয় তখন কি হবে, T2 বাই T1, একবারে লেখ T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু, এবার দেখ এইখানে পার্সেন্টেজে বাড়বে মানে এইখানটা R2টা কি হয়ে যাবে, R2টা মনে কর N% বেড়েছে। আচ্ছা এখানে একবার লিখেই কর, মনে কর N% বেড়েছে, N% বেড়েছে, ব্যাসার্ধ N% বাড়িয়েছিস, তাহলে R1 ইজ ইকুয়াল টু R অ্যান্ড R2, R ছিল বেড়ে গিয়ে হয়েছে NR বাই 100, তার মানে এখান থেকে কমন নিলে লিখতে পারবো R ইন্টু 1 প্লাস N বাই 100 লিখতে পারবো। তাহলে T2 সমান কত হবে, T2 সমান T1 ইন্টু, দেখ এইটা বাই এইটা পুরো কেটে চলে যাবে, আর কেটে চলে যাবে, কেটে গিয়ে তোর পড়ে থাকবে 1 প্লাস N বাই 100 তার স্কোয়ার। দিস ইজ ইয়োর ফর্মুলা টাইম পিরিয়ডের। যদি বাড়ে তাহলে প্লাস, আর যদি কমে তাহলে মাইনাস, এখানে মাইনাস হবে। যদি বাড়ে তাহলে 1 প্লাস N বাই 100, আর যদি কমে তাহলে 1 মাইনাস N বাই 100 এর স্কোয়ার। দিস ইজ ইয়োর শর্ট টেকনিক টু সলভ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। এবার এখানে দেখ 0.5% মানে অনেক কম, অনেক কম, এখানে হাফ বসা, N এর জায়গায় হাফ বসা, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, N এর জায়গায় যদি তুই হাফ বসাস তোর কত আসছে 1/200, 1 প্লাস 1/200, তার মানে 100, এই 200 1/200 প্রায় 1 স্কোয়ার T1, 1 স্কোয়ার মানে প্রায় 1, 24 ঘন্টা থেকে একটু কম, তো অপশান তোকে ওরকম থাকবে, 24 ঘন্টাটা অপশান হবে। যদি মনে কর 10%, ব্যাসার্ধকে 10% বাড়িয়েছিস তখন কি হবে, 10/100 বাই 100, 110। এবার ব্যাসার্ধটা দেখ কিরকম বাড়াবে, দেখ 10 দিলে স্কোয়ারের ফর্মে পড়ছে না, তোকে দেবে হচ্ছে 21%, তাহলে 21% হলে 100 প্লাস 21 কত, 11, 11/10, স্কোয়ারটা উঠবে 11/10, না নাও দিতে পারে, এরকম হতে পারে, তোকে স্কোয়ার আছে যেহেতু সেটা ক্যালকুলেশন করে খালি হিসেব তুই এইখানে বসালেই পেয়ে যাবি। N হচ্ছে কত পার্সেন্ট হলে এইটা,
আর যদি গুণ বলে তাহলে এইটা, গুণ বললে কত গুণ বাড়ছে বললে কমছে বললে এইটা, আর কত পার্সেন্ট বাড়ছে কমছে বললে এটা। আর যদি ভর বলে তাহলে তো ডাইরেক্ট নো প্রবলেম, যদি ভর বাড়ায় কমায় ব্যাসার্ধকে কম রেখে ভরের ক্ষেত্রে, তখন T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু এন হবে। এনটা কি? ভর কত গুণ বাড়ছে, ভর কত গুণ বাড়ছে। আর যদি পার্সেন্টেজে দেয় তাহলে 1 প্লাস এন বাই 100, শুধু স্কোয়ারটা হবে না, কারণ এখানে দেখে বুঝতে পারছিস এম এর স্কোয়ার নেই। স্যার এই টেকনিক মেনে অঙ্ক করতে হবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। এখানে যেমন দেখ অনেক কম হচ্ছে, মানে তো 24 ঘন্টা উত্তর হবে, 0.24 ঘন্টা উত্তর হবে, কারণ নিচে একটা দুটো শূন্য ছিল, 2 এর গায়ে দুটো শূন্য ছিল, 200 ছিল ওই জন্য। চলো নেক্সট কোশ্চেন। তোকে বলছি তো, তোকে যা শর্ট ট্রিক্স দেওয়া হচ্ছে সব সেইখান থেকেই কোশ্চেন দেবে, আর ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে তোকে দেবেই একটা কোশ্চেন, দেয়ই দেয়, আর সবসময় গুণ দিয়ে দেয়, যে হাফ গুণ করে দেওয়া হলো, হাফ করে দেওয়া হলো, 1/3 অংশ করে দেওয়া হলো, এরম দেবে। নেক্সট কোশ্চেন, 3 কেজি ভর এবং এত ব্যাসার্ধের একটি নিরেট গোলকের একটি আনত তল বরাবর 7 মিটার উচ্চতা থেকে পতনের ফলে ঘূর্ণন গতিশক্তি কত হবে? ঘূর্ণন গতিশক্তি মানে আবর্ত গতিশক্তি, আবর্ত গতিশক্তিটা মানে ই রোটেশনাল বার করতে হবে, আবর্ত গতিশক্তি বার করতে হবে। এখন তুই দেখ ঘূর্ণন গতিশক্তি মানে হ্যাঁ দুটো বার করতে হবে। এখন তুই দেখ হাফ এম ভি স্কোয়ার দিয়ে তুই পাবি, একটা পাবি ই কে সমান গতিশক্তি, যেটা রৈখিক গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার এইটা। আর ই আর মানে আবর্ত গতিশক্তি, সেটা কত? হাফ আই ওমেগা স্কোয়ার। এই দুটো তুই পাবি, এইখান থেকে তোকে ইউজ করে অঙ্কটা করতে হবে। এখন দেখ ব্যাসার্ধ বলে দিয়েছে, কিন্তু আমি তো ওমেগা জানি না, হাউ ক্যান আই সলভ? নিরেট গোলক বলেছে, নিরেট গোলকের ক্ষেত্রে আই আমি জানি, নিরেট গোলকের ক্ষেত্রে আই কত হয় সেটা আমি জানি, এইগুলোকে ইউজ করে অঙ্কটা করব। তাহলে এখানে তোর যখন সর্বোচ্চ উচ্চতা ছিল, একটু এঁকে ফেল, এইখানে বস্তুটা এখন নততল দিয়ে পড়ছে, বস্তুটা যখন এইখানে ছিল এর কাছে কি ছিল? স্থিতিশক্তি। হ্যাঁ স্যার স্থিতিশক্তি ছিল, স্থিতিশক্তি কত? mgh। হ্যাঁ স্যার, সেই স্থিতিশক্তিটা কার যোগফল? এই যখন নেমে আসবে, এইখানে যখন আসবে, তখন এই স্থিতিশক্তিটাই তো গতিশক্তিতে রূপান্তরিত হবে, মোট গতিশক্তিতে। মোট গতিশক্তি কত? ই কে প্লাস ই আর। ইয়েস স্যার। এবার mgh দেখ তুই বার করে নিতে পারবি, এম আমি জানি, জি আমি জানি, এইচ আমি জানি। তাহলে এইখান থেকে হাফটা কমন নিয়ে নে, হাফ, আচ্ছা থাক, এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কি লিখতে পারি? ভি সমান কি? ভি সমান হচ্ছে আর ওমেগা, তার মানে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। ইয়েস স্যার। প্লাস প্লাস আই কত হয় নিরেট গোলকের ক্ষেত্রে? 2/5 এম আর স্কোয়ার, 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার রইল। থাকলে এইখান দিকে দেখ ক্যালকুলেশন করলে কত আসবে? 5 5 2 7, 10 7, 7 10, 7 10 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এইটা আমি জানি mgh সমান, mgh আমি বার করে নিতে পারবো, mgh আমি বার করে নিতে পারবো। এবার তোকে চেয়েছে হচ্ছে শুধু ই আরটা চেয়েছে, ই আর কত? এখান থেকে তুই পেয়ে গেছিস, ই আরটা বসিয়ে দে, 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন আমি জানি 7 10 এম আর স্কোয়ার, দেখ 2/5টা রেখে দে, 2/5টা রেখে দে, এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান কত? 10 mgh/7। তাহলে এখান দিয়ে কাটবে, 4/7 ইন্টু এম এর মান বসা 3, জি এর মান বসা 10, এইচ এর মান বসা 7, কেটে কুটে সব বেরিয়ে গেল, 4 3 12, 10 120। কোথায় ভুল করলুম রে? 2 2 4, 4 3 7, ঠিকই তো আছে, 120 জুল, 120 জুল। আচ্ছা mgh, এম এর মান বসালুম, জি এর মান বসালুম, এইচ 7 মিটার, সব ঠিক আছে তো। 2/5 এম আর স্কোয়ার, ও হো 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 হো, এটা 2/10 হবে তো, হাফটা যে ছিল,
হাফটা ছিল এখানে 2-10 হবে, সরি 2-10 হলে 10টা পুরো কেটে যাবে, 10টা পুরো কেটে গেলে এখানে 4টা থাকবে না, 2 হবে, 2 হলে এটা 60 হয়, 60 জুল। আরে এইখানটা আমি করিনি, হাফটা ছিল তো, একে হাফ দিয়ে তো গুণ করতে হবে, হাফ আই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ছিল। তো স্যার এরকমভাবে এই অঙ্কটা করতে হবে, হেভি অঙ্ক, দারুণ কনসেপচুয়াল অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেনও স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, এল দৈর্ঘ্যের এবং প্রতি একক দৈর্ঘ্যে এম ভর, একক দৈর্ঘ্যের ভর বলে দিয়েছে, তার মানে এখানে এম, ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু এল। কেন স্যার, একক দৈর্ঘ্যের ভর যদি এম হয়, এক দৈর্ঘ্যের ভর যদি এম হয় একক দৈর্ঘ্য, তাহলে এল দৈর্ঘ্যের ভর কত হবে, এম এল, আর এটাকেই আমরা ক্যাপিটাল এম বলি, মোট ভর। আচ্ছা, একটি সরু দণ্ড তার দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে দণ্ডের গতিশক্তি। স্যার গতিশক্তি ই আর সমান কত হয়, হাফ আই ওমেগা স্কোয়ার, ও আই এর মান বসিয়ে দাও, হাফ, এটা মধ্যবিন্দু মানে ভর কেন্দ্রগামী, কি হতো 1/12 এম এল স্কোয়ার ওমেগা স্কোয়ার। নাও পুট দ্য ভ্যালু অফ এম, হাফ ইন্টু 1/12 ইন্টু এম এল ইন্টু এল স্কোয়ার ওমেগা স্কোয়ার, তার মানে এটা আসবে 1/24 এম এল কিউব ওমেগা স্কোয়ার, 1/24, এই অপশান ডি। শুধু স্যার এখানে একক দৈর্ঘ্যের ভরটা নিয়ে একটু খেলতে হবে, শুধু একক দৈর্ঘ্যের ভরটা নিয়ে একটু খেললেই তুমি অঙ্ক উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। সোজা কোশ্চেন ছিল স্যার, এটা একদম সোজা কোশ্চেন ছিল, শুধু একটু বুদ্ধি খাটিয়ে অঙ্ক করতে হবে। নেক্সট, একটি চাকতি 2 র‍্যাট পার সেকেন্ড কৌণিক বেগে, মানে ওমেগা তোকে বলে দেওয়া আছে, ভেরি গুড, নিজের তলের সঙ্গে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাকতিটিকে 1 মিনিট সময়, মানে টিটা তোকে বলে দেওয়া আছে, মধ্যে থামানোর জন্য গড়ে কি পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে, চাকতির ভর বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে। টর্ক সমান কি হয় স্যার, টর্ক সমান আই, এখানে ফোর্স সমান কি হতো এম এ, এখানে কি হবে আই আলফা, আই হচ্ছে চাকতির জন্য কত হয়, চাকতির জন্য বলো হাফ এম আর স্কোয়ার, বসাতে হবে, আলফাটা তোমায় বার করে নিয়ে আসতে হবে, আলফা সমান কি হয় ওমেগা বাই টি, ইয়েস স্যার, ওমেগা ইজ ইয়োর 2 অ্যান্ড টাইম ইজ 60 সেকেন্ড, কারণ 1 মিনিট 60 সেকেন্ড, সো ইট ইজ 1/30 র‍্যাট পার সেকেন্ড স্কোয়ার, ইয়েস স্যার। বসালেই অঙ্ক হয়ে যাবে, বসালেই উত্তর হয়ে যাবে। চলো ভর বসাও, ভর বসাও, বলো আই সমান হাফ এম আর স্কোয়ার আলফা, হাফ এম কত বলেছে স্যার, এম কত 1 কেজি, ব্যাসার্ধ ও স্যার এসে সেমিতে আছে, মিটারে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে গেলে 1/10 মানে 1/10 ইন্টু 10 করে দাও, ইন্টু 1/30 করে দাও, 30 করলে এইখান থেকে আসছে 1/3 দুগুণে 6 ইন্টু 10⁻³ জুল, নিউটন মিটার বা জুল একই ব্যাপার। তো এটা আসবে 1/6 মানে হচ্ছে 1.1, এটা 4 আসবে, 1.4 মানে 40, 6 × 6 = 36, 4 চলতে থাকবে, 1.67 ইন্টু 10⁻³ নিউটন মিটার। এই -4 কেন, -4 ইন্টু 10⁻⁻4 আসছে, এম হচ্ছে 1 কেজি 30, 1 2 3 শূন্য, 3 শূন্য মানে -3, ঠিকই তো আছে রে ভাই, কোথায় ভুল হলো, ও আচ্ছা, ঠিকই তো, এইখানে একটা 10 করে নে আর এখানে -4 করে নে, তবে তো এটা হবে 1.6, এটা 10⁻⁴ হবে, সরি অপশান বি ভাই, ক্যালকুলেশন তোমাকে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন, এসব আমাদের একটুখানি ভুল হতেই পারে, আমি কি মুখস্থ করে আসি বলো, আমি অঙ্ক দেখি ডাইরেক্ট অঙ্ক করি। স্যার 2 সেমি ব্যাস এবং এত গ্রাম ভরের একটি নিরেট গোলক গড়িয়ে এত বেগে চলছে, গোলকটির মোট শক্তি কত, মোট গতিশক্তি বলা মানে দুটো, রোটেশনাল কাইনেটিক এনার্জি প্লাস লিনিয়ার কাইনেটিক এনার্জি। আচ্ছা স্যার
তাহলে কি হবে, গোলক বলেছে, গোলক বললে ই টোটাল ইজ ইকুয়াল টু ই কে প্লাস ই আর। আচ্ছা, ই কে মানে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এখন ওমেগাটা বলা নেই, ওমেগা বলা নেই, চেঞ্জ করে নেবো ভি দিয়ে, হাফটা কমন নিয়ে নাও, এম ভি স্কোয়ার প্লাস গোলকের ক্ষেত্রে কত হয়, নিরেট গোলক বলেছে মানে 5/7, নিরেট গোলকের 2/5, 2/5, 2/5 এম আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার মানে কি হবে, ওমেগা মানে হচ্ছে ভি বাই আর, তার মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, কেটে চলে যাবে, কেটে চলে যাবে আর স্কোয়ারটা পুরো। তাহলে এখান থেকে হাফটা রয়ে গেল, এম ভি স্কোয়ার, এটা হবে তোর 7/10, 7/10 এম ভি স্কোয়ার। চলো বসাও, ভ্যালু বসাও, 7/10, এম কত বলেছে, এম হচ্ছে 220, ভি হচ্ছে তোর বলেছে, ভি হচ্ছে 3 সেমি, তার মানে 3 × 3, তার মানে এখান থেকে 0 0 কাটলো, 7 2 14, 3 14 42, আর 42কে 3 দিয়ে গুণ করলে কত হয় রে, 120, 126, 126 আর্গ, 126 আর্গ, 126 অপশান একদম পাতি ক্যালকুলেশন। স্যার ভি সমান যদি আর ওমেগা হয় তাহলে আমি লিখতে পারবো নি ওমেগা সমান ভি স্কোয়ার, ভি বাই আর, তারপর তো স্কোয়ার আছে, স্কোয়ার করে দিয়েছি, খালি ফর্মুলা ফেলেছি। চলো নেক্সট কোশ্চেন, চলো, শুধু ফর্মুলা বেসড কোশ্চেন দেবে এখান থেকে, তোকে ডাইরেক্ট তুলে তুলে ফর্মুলা দিয়ে অঙ্ক দিয়ে দেবে। স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। নিজ কেন্দ্রের লম্ব অক্ষের সাপেক্ষে ওমেগা ঘূর্ণন গতিতে আবর্তনরত এম ভর ও এল দৈর্ঘ্যের অপরিবর্তনশীল একটি সরু রডের দু প্রান্তে এম ভরের আরও দুটি বস্তু দৃঢ়ভাবে আটকালে ওটির কৌণিক গতি কত হবে? প্রথমে আমায় বল, প্রথমে আই কত ছিল, কৌণিক গতি যাই হোক, কৌণিক গতি বললেই আমরা কি জানি, I1 ω1 সমান I2 ω2। ইয়েস স্যার, স্যার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে সেইখান থেকে আমি ω2টা বার করতে হবে, তার মানে ω2 ইজ ইকুয়াল টু ω1 ইন্টু I1/I2। শুধু আইটার যে চেঞ্জ হচ্ছে সেটা তোকে বার করে নিতে হবে। বেশ, প্রথমে I1 কত ছিল স্যার, সরু দণ্ড বলেছে 1/12 ml², এইটা হয়। সেকেন্ড টাইম I2 কত হয়ে যাবে, এমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এমটা চেঞ্জ হয়ে গিয়ে 1/12 এম তো ছিল, তার সঙ্গে 2 ইন্টু দুধারে m/3 জয়েন করেছে, তাহলে এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। ও এল দৈর্ঘ্য, তো আর এল দৈর্ঘ্য থাকবে না, এলটাও তো চেঞ্জ হবে, দুধারে দুটো যদি m/3 জয়েন করে দেয় তাহলে তখন এল আর এল থাকবে না, l/2 হয়ে যাবে, l/2 হয়ে যাবে, সেটা দেখতে হবে। তাই তো রে, কি হবে, m তো m/3 হয়ে গেছে, তাহলে এখন কত হয়ে যাবে ওটা। আর না হলে তুই এক কাজ করতে পারিস, এরকম করেও করতে পারিস, ভাবতে পারিস, দেখ, আচ্ছা আচ্ছা এটা ভুলে যা, অন্যভাবে দেখ, অন্যভাবে দেখ। আগে কত ছিল, 1/12 ml² ছিল, এর সঙ্গে যখনই দুধারে দুটো m/3 জয়েন করবে তাহলে 2 ইন্টু m/3, এর সঙ্গে এটা যোগ হবে, ইন্টু এল তো আর এল নেই, দুধারের থেকে দূরত্ব কত হয়ে যাচ্ছে, l/2, তার মানে l/2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 1/12 ml² প্লাস 2 দিয়ে 2 একটা কাটবে, 1/6 ml², এটা টোটাল চলে আসবে 12, 1 + 2 3, 1/4, 1/4 ml²। বসিয়ে দে, সব কেটে যাবে, দেখ সব কেটে যাবে। ω2 ইজ ইকুয়াল টু ω1 মানে ওমেগা ছিল, এটা হচ্ছে 1/12 ml², আর এটা 1/4 ml², তার মানে এখানটা 4টা উপরে যাবে, 12টা নিচে নামবে 3, তার মানে ω2 সমান হবে হচ্ছে ω/3, ω/3 অপশান সি। হেভি কোশ্চেন স্যার, তুই ভাব না, প্রথমে যখন এরকম দণ্ডটা ছিল তখন এটা ভরকেন্দ্র সাপেক্ষে ঘুরছিল, পরে যখন তুই এইখানে আরো দুটো ভর চাপিয়েছিস, এখানে m/3, এখানে m/3,
এটা তো ছিলই, তার সঙ্গে এক্সট্রা কি হলো, এই দূরত্বটা এখন কত, L/2 নয়, তাই দুটো জয়েন করেছি, 2 × m/3 × L/2 এর হোল স্কোয়ার। হেভি অঙ্ক স্যার, হেভি অঙ্ক। চলো পরের কোশ্চেন। ভালোভাবে এইগুলোকে বুঝে প্র্যাকটিস করবি, বুঝে, না বুঝে প্র্যাকটিস করতে যাবে না। দেখ একদম অসভ্য অঙ্ক। তিনটি সদৃশ, আগে তো দেখেই ছেলেপুলেরা ভয় পেয়ে যাবে তোরা। তিনটি সদৃশ গোলীয় খোলককে প্রতিটির ভর m আর ব্যাসার্ধ বলে দিয়েছে, পরস্পরের সংস্পর্শে রাখা আছে চিত্র অনুযায়ী। বলেছে এই সংস্থাটির জড়তা ভ্রামক, আমাকে মোট জড়তা ভ্রামক বার করতে হবে, আই নেট বার করতে হবে। এখন এইটার সাপেক্ষে এইটা ঘূর্ণন অক্ষ হলে, এইটার সাপেক্ষে এইটা কি ব্যাস সাপেক্ষে, আর এই দুটোর ক্ষেত্রে দেখ, এই দুটোর ক্ষেত্রে এইটা স্পর্শক সাপেক্ষে, এটাও স্পর্শক সাপেক্ষে। তাহলে ব্যাস সাপেক্ষে কত হয়, 2/3 mr² প্লাস এটা এটার জন্য হয়ে গেল। এবার এদের কি, এদের ব্যাস সাপেক্ষে নয়, এর ব্যাস সাপেক্ষে ছিল, ব্যাস সাপেক্ষে নিয়েছি জড়তা ভ্রামক। এদের দুজনের কি প্রান্ত বিন্দু সাপেক্ষে বা স্পর্শক সাপেক্ষে, কজন আছে, দুজন আছে। স্পর্শক সাপেক্ষে কত হতো, স্পর্শক সাপেক্ষে হতো 5/3 mr²। মনে রাখতে হবে স্যার, জড়তা ভ্রামকগুলো মনে রাখতে হবে। তাহলে এইগুলোকে জয়েন করলে কত পাবো, 3, আর এদিকে হচ্ছে 5 × 2 = 10, 2 = 12, 4, 4mr², 4mr², অপশান ডি। একদম সোজা কোশ্চেন, তুই দেখ না, এর ব্যাস সাপেক্ষে পেয়ে যাচ্ছিস মানে ভরকেন্দ্রগামী, আর এদের কি প্রান্তবিন্দু বা স্পর্শক সাপেক্ষে। কটা আছে, দুটোকে জয়েন করে দিবি, এর জন্য যেটা হবে প্লাস এদের জন্য দুটো, মোট তো বলেছে। এই ছিল স্যার সোজা কোশ্চেন, দেখলেই তোরা ভয় পেয়ে যাবি, প্রবলেম এইখানে। চলো নেক্সট কোশ্চেন, ভয় পেলে হবে না, একদম সোজা কোশ্চেন, তুই একটু দেখ পরে কোশ্চেন দেখ। স্যার কি বলছে, ভর m এবং ব্যাসার্ধ r বিশিষ্ট একটি গোল চাকতি ওমেগা কৌণিক বেগে একটি অনুভূমিক টেবিলের উপর গড়িয়ে অগ্রসর হচ্ছে। চাকতিটা এরকম ভাবে গোলভাবে গড়িয়ে আগাচ্ছে, মানে এরকম এরকম মানে গোল গোল করে ঘুরছে। এর ফলে এর কাছে দুটো কাইনেটিক এনার্জি থাকবে, একটা কি রোটেশনাল কাইনেটিক এনার্জি আর একটা লিনিয়ার কাইনেটিক এনার্জি, মানে একটা আবর্ত গতিশক্তি আর একটা রৈখিক গতিশক্তি। চাকতিটির মোট শক্তি কত হবে, মোট গতিশক্তি চাকতিটি। স্যার মোট গতিশক্তি মানে ই টোটাল ইজ ইকুয়াল টু, ওই যে বললুম, একটা রৈখিক গতিশক্তি আর একটা আবর্ত গতিশক্তি। রৈখিক গতিশক্তি হয় 12mv² প্লাস 12I ω²। প্রথম কথা স্যার, এখানে ভি দিয়ে টার্ম নেই, ভি শুড বি কনভার্টেড ইন্টু ওমেগা, ভিকে ওমেগা দিয়ে নিয়ে আসতে হবে। প্রথমেই করে দে 12mr² ω², ভি সমান আর ওমেগা, তাহলে ভি স্কোয়ার মানে r² ω²। ভেরি গুড স্যার। 12I, স্যার গোলাকার চাকতির আই কি হয়, 12mr² আর ω²টা ছিল বস্তু। বৃত্তাকার চাকতির আই 12mr² হয়, করলে কত হচ্ছে, এটা 1/4, mr² কমন, 1/4 প্লাস 1/2, তার মানে 2, 1/3, 3/4, 3/4 mr² ω²। কোথায় আছে দেখো, 3/4 mω², অপশন সি। একদম সোজা কোশ্চেন স্যার, সোজা কোশ্চেন দেবে। এই কোশ্চেনটা স্যার ইম্পর্টেন্ট আছে, 3 স্টার, পলক ঝপাকতে হি এক্সাম में आ जाए। চলো নেক্সট কোশ্চেন। আমি বারংবার বলছি তোকে, মানে রকেট সায়েন্স কোশ্চেন দেবে না, মানে বিশাল রকেট সায়েন্স জিজ্ঞাসা করবে এরকম কোশ্চেন তোকে দেবে না, ইজি কোশ্চেন দেবে, যেগুলো টেকনিক্স মেরে করা যায় এরকম কোশ্চেন দেবে, বুঝলি। এই রে পাতাটা পড়ে গেছে, বুঝলি, দাঁড়া পাতাটা সরিয়ে, কোথায় গেল রে কোশ্চেন, কি বলছে দেখ, ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে পৃথিবীর ভর বর্তমান ভরের দ্বিগুণ করা হলে দিনের দৈর্ঘ্য কত হবে। মনে পড়ছে, ভরের সঙ্গে কি হতো স্যার, কত গুণ, দ্বিগুণ। আমরা কি পড়েছিলাম, T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু n ইন্টু m, n ইন্টু T1, শুধু n কগুণ করেছে, 24 ইন্টু দিনের ভর কগুণ বাড়িয়েছে, দ্বিগুণ করেছে 2,
এত ঘন্টা, 48 আওয়ার। সো ইওর অ্যান্সার ইজ 48 আওয়ার। নো নিড টু ক্যালকুলেট, দিস ইজ ইওর ফর্মুলা। যদি গুণ বলে আর পার্সেন্টেজে বললে কত হতো, 1 প্লাস n/100। যদি বাড়ে আর যদি কমে তাহলে কি 1/1 মাইনাস n/100। এখানে দ্বিগুণ হয়েছে তাই, যদি অর্ধেক করতো তাহলে এনের জায়গায় কত বসাতুম, হাফ বসাতুম। ইজি কোশ্চেন একদম, তোকে বলছি তো বারংবার, এইসব ম্যাথ ফিনিশ নিপিস্টিক করে ফেলে ছেলেপুলেরা। তুই যা শর্ট ট্রিক্স আছে এইখানে, সব অঙ্ক শর্টে হয়, সব অঙ্ক। ইউ নিড টু নো অনলি, তোকে জানতে হবে খালি, আর কিছু না। চলো নেক্সট কোশ্চেন। বাবা এত ল্যাগ করছে কেন স্যার? নেক্সট কোশ্চেন, এম ভরের এবং আর ব্যাসার্ধের কোনো গোলকের যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক 2/5 m² হলে স্পর্শকের সাপেক্ষে ওই গোলকের জড়তা ভ্রামক কত হবে? স্পর্শকের সাপেক্ষে কত হবে? স্পর্শকের সাপেক্ষে কত হবে? এমনি হচ্ছে 2/5 গোলকের ব্যাস সাপেক্ষে, গোলকের ওটা মনে হচ্ছে 7/5 m² হয়। 7/5 মনে হচ্ছে হয়, ওটা তোকে দেখে বলতে হবে, একবারটি দেখে নি দাঁড়া। বইয়েতে সেই আমি একটা দিয়ে দিয়েছিলাম, পুরো দিয়ে দিয়েছিলাম, পুরো একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, সেই চার্টটা দেখলেই হবে, চার্টটা দেখলেই হবে। চার্টটা কোথায় গেল? কত বলেছে? 2/5 ব্যাস সাপেক্ষে কত বলেছে? 2/5 ব্যাস সাপেক্ষে 2 হলে স্পর্শক সাপেক্ষে একদম 7/5, বললাম না 7/5 m²। স্যার থিওরি কোশ্চেন তুলে দেয়া, তোকে শুধু এখানটা 2/5 বদলে 2 m²/5 দিয়েছে, মানে একই জিনিস দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। ব্যাস সাপেক্ষে, এই ব্যাস সাপেক্ষে বলেছে, স্পর্শক সাপেক্ষে বললে 7/5 হয়। আমি তো বললাম তোকে 7/5 হয়, পুরো থিওরি কোশ্চেন তুলে দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখা, এই দেখ দেখ পরের কোশ্চেন, হেভি কোশ্চেন স্যার, হেভি কোশ্চেন। প্রতিটি এম ভরের 4টি বিন্দু ভরকে, প্রত্যেকের ভর এম, এরকম 4টে XY তলে যথাক্রমে এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে রাখা হয়েছে। ওয়াই অক্ষ সাপেক্ষে এই ভর সমষ্টির জড়তা ভ্রামক। তার মানে স্যার আমাকে আই অ্যালং ওয়াই অ্যাক্সিস করতে হবে। তার মানে স্যার m1 y1² প্লাস m2 y2² প্লাস m3 y3² প্লাস m4 y4²। এটা হবে, করলেই কেটে শূন্য, করলেই কেটে শূন্য, হবে না স্যার। ওয়াই অক্ষের সাপেক্ষে বলেছে মানে আই ওয়াই, তুই তখন এক্স এর ভ্যালুগুলো পাবি, এক্স এর ডাইরেকশনগুলো দেখতে হয়, এক্স অ্যাক্সিস থেকে, মানে এক্স এর স্থানাঙ্কগুলো দেখতে হয়, না হলেই ভুল হয়ে যাবে। স্যার m1 x1² প্লাস m2 x2² প্লাস m3 x3² প্লাস m4 x4²। স্যার এক্স এর স্থানাঙ্কগুলোকে দেখতে হয়, ওয়াই এর সাপেক্ষে হলে কি এক্স এর স্থানাঙ্কগুলোকে দেখতে হয়। তুই ওয়াই এর স্থানাঙ্ক বসালেই ভুল হয়ে যাবে। এবার স্যার সবকটা এম, এম কমন চলে গেল। x1 দেখ 0 আছে, তার মানে এটা 0 প্লাস x2 কত আছে a, তার মানে a² প্লাস x3 কত আছে a² প্লাস x4 কত আছে 2a, 2a মানে 2a² মানে 4a², তার মানে তোর আসবে 6ma², অপশান বি। তুই যদি ওয়াই এর ভ্যালুগুলো বসাতিস তোর অঙ্ক নিঘাত ভুল হবে না। তুই যখন ওয়াই এর সাপেক্ষে দেখবি তখন এক্স এর স্থানাঙ্কগুলো পাবি, ওয়াই অক্ষের সাপেক্ষে হলে এক্স এর স্থানাঙ্কগুলো হয়, এক্স এর সাপেক্ষে হলে ওয়াই গুলো পাবি, এইরকম। হেভি অঙ্ক, এইটা সবাই বসাবে, এইটা সবাই করবে, সবাই ভুল হবে। চলো নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন স্যার, দারুণ কোশ্চেন, দারুণ দারুণ কোশ্চেন। দেখো স্যার পরের কোশ্চেন পুরো একদম তুলে দেয়া, মানে থিওরি তুলে দেয়া কোশ্চেন। নিজ ব্যাস সাপেক্ষে এম ভর ও আর ব্যাসার্ধের একটি সুষম চাকতির জাড্য ভ্রামক, এটা ব্যাস সাপেক্ষে এটা, তাহলে কেন্দ্রগামী মানে হচ্ছে ঘূর্ণনক্ষগামী, কত হয় হাফ হয়, হাফ m²। ব্যাস সাপেক্ষে 1/4 হয়, আর ব্যাস ঘূর্ণনক্ষ সাপেক্ষে বা ভর কেন্দ্রবিন্দু সাপেক্ষে হাফ m², ডাইরেক্ট উত্তর। কারণ স্যার এটা পুরো থিওরি বেসড কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি স্যার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। আর এবং 4r ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহার চাকতির বেদ যথাক্রমে টি এবং t/4 বেদ বলে দিয়েছে, তাদের জড়তা ভ্রামক i1 ও i2 হলে কোনটা সঠিক? দেখ আই সমান কি হয়, হাফ চাকতির ক্ষেত্রে হাফ mr²,
জানি। এম মানে হচ্ছে ভর, ভর তো আমি জানি না, কারণ স্যার এইখানে বেদও আছে, আবার কি বেদ আছে, তার সঙ্গে সঙ্গে ব্যাসার্ধও আছে। আমরা কি জানি ভর সমান কি হয়, আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন ইন্টু ঘনত্ব, আমি ঘনত্ব ধরছি রো। আয়তন সমান কি হবে, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা বেদ, ক্ষেত্রফল কত হয় পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা মানে টি ইন্টু রো ইন্টু আর স্কোয়ার, ফর্মুলা। তাহলে এখান থেকে হাফ পাই আর টু দা পাওয়ার 4 টি রো, এইটা ফর্মুলা আই। স্যার হাফ কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, কারণ একই জিনিস। তাহলে মানে আই ইজ প্রপোর্শনাল টু আর টু দা পাওয়ার 4 টি, দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে তুই আমায় বল I2/I1 ইজ ইকুয়াল টু আর, আর প্রথমে কত ছিল, প্রথমে ছিল হচ্ছে আর 4R টু দা পাওয়ার 4 ইন্টু, পরে টিটা হয়েছে কত, টিটা হয়েছে T/4, এটা আর টু দা পাওয়ার 4 ইন্টু টি, এসব খপ কেটে গিয়ে কত হবে 4, এটা কেটে যাবে 64। সো I2 ইজ ইকুয়াল টু 64 I1, অপশান এ। স্যার আমি এখান থেকে ফর্মুলা বের করে নিয়ে এসেছি, কারণ দেখ এখানে বেদ দিয়েছে, ওইখানে আমরা যেটা পড়েছিলাম বেদ ছিল না। বেদ থাকলে কি হবে, তখন আয়তনটা নিতে হবে, আর ভর সমান কি হয় আয়তন ইন্টু ঘনত্ব, সেইখান থেকে ফর্মুলা নিয়ে এসেছি। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। আমি বারংবার বলেছি যে এইটা হেভি কোশ্চেন, চলে আসো নেক্সট কোশ্চেন। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 30টা। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু রিংয়ের কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ। স্যার রিংয়ের কেন্দ্রগামীর জন্য আই সমান কত হতো এম আর স্কোয়ার, চক্রগতি ব্যাসার্ধ কে সমান কি ছিল √I/m, আই হচ্ছে তোর এম আর স্কোয়ার বাই এম, এম ঘেচাঙ্ক আর কোথায় আছে দেখ অপশান সি। সো অপশান সি ইজ ইয়োর অ্যান্সার। একদম সোজা কোশ্চেন, তোকে শুধু ফর্মুলা এটা মনে রাখতে হচ্ছে, ফর্মুলা চক্রগতি ব্যাসার্ধতে বসিয়ে দে, চক্রগতি ব্যাসার্ধ চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন। ভালো কোশ্চেন। একটি ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি তার দুই বাহু প্রসারিত করে একটি নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে, তার মানে কি ওমেগা কনস্ট্যান্ট। ব্যক্তিটি হঠাৎ দুই বাহু দুটিকে কাছে নিয়ে এলো, এ অবস্থায় তার জড়তা ভ্রামক আগের মানের 75% হলে আবর্ত গতিশক্তি কত। শোনো, আগে আই ছিল জড়তা ভ্রামক, পরে জড়তা ভ্রামক আই ড্যাশ সমান 3/4, 3I/4 হবে, কারণ 75%, 75/100 মানে 3/4, এইটা পরে। মানে দেখ জড়তা ভ্রামক কমে গেছে। আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জি কি জানতাম, ইজ প্রপোর্শনাল টু, রোটেশনাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। স্যার ওমেগা কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, ই কে ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে এটা কত, ই আর, দিস ইজ ই আর। তাহলে গতিশক্তির পরিবর্তন হবে আই ড্যাশ এই আই মাইনাস আই ড্যাশ বাই আই ড্যাশ ইন্টু 100%। স্যার গতিশক্তি একটু বৃদ্ধি পাবে, কত না স্যার আই ড্যাশ হচ্ছে আইটাকে থেকে বাদ দিয়ে দিলে আইটা কমন চলে যাবে, কেটে যাবে, 1 - 3/4 বাই 3/4 ইন্টু 100%। তার মানে এইখান থেকে তোর আসবে 1/4 ইন্টু 4/3 ইন্টু 100%। তাহলে 4 কাটলো 100/3, 33.33%, 33.33% বৃদ্ধি পাবে, অপশান 33.33% বৃদ্ধি পাবে। স্যার জড়তা ভ্রামক কমে গেছে, পরে জড়তা ভ্রামক কমে গেছে, আগে বেশি ছিল, কমবে বাড়বে, জড়তা ভ্রামক বেড়ে যাবে, কারণ সে তো আরও বেশি ঘুরবে, তার রোটেশনাল, যখন দুটো বাহু প্রসারিত করবি তখন আস্তে আস্তে ঘুরবে, আর যখন জড়তা ভ্রামক কমে যাচ্ছে মানে কি আরও বনবন করে ঘুরবে, কারণ এখানে সেইখানে গতিশক্তি কি ছিল ভরের সঙ্গে সমানুপাতিক, এই ভরের ব্যস্তানুপাতিক ছিল, এইখানেও তাই, এখানে কি জড়তা ভ্রামকের ব্যস্তানুপাতিক।
ফর্মুলা তো আমি এটা লাগিয়েছি, সেটা কথা নয়, কিন্তু যখন দুই বাহু প্রসারিত করবে তখন আস্তে আস্তে ঘুরবে, আর যত কাছে নিয়ে চলে আসবি তত ফাস্ট ঘুরবি, তাহলে ঘূর্ণন শক্তি বাড়বে না কমবে? যেহেতু আই কমে যাচ্ছে, এ বেড়ে যাবে। হেভি কোশ্চেন স্যার, পিওর কনসেপচুয়াল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। পরের কোশ্চেন স্যার, ভেরি গুড কোশ্চেন, হেভি কোশ্চেন। একটি ঢিলকে একটি ভারহীন দড়ির এক প্রান্তে বেঁধে সমদুটিতে ঘোরানো হচ্ছে। ঢিলটির কৌণিক বেগ ভরবেগ এল। কৌণিক বেগ একই রেখে, তার মানে কৌণিক বেগ কি কনস্ট্যান্ট, দড়ির দৈর্ঘ্য অর্ধেক করে দিলে কৌণিক ভরবেগ হবে। আচ্ছা স্যার, কৌণিক ভরবেগ কি ছিল? আই ওমেগা। আই ওমেগা, ওইখানে এম ভি হতো রৈখিক ভরবেগ, এখানে কি হবে? আই ওমেগা। তাহলে এল ইজ প্রপোর্শনাল টু আই বিকজ ওমেগা ইজ কনস্ট্যান্ট। একই বলে দিয়েছে, এই যে একই বেগে, কৌণিক বেগে। তাহলে এল ইজ প্রপোর্শনাল টু এম আর স্কোয়ার। এম কনস্ট্যান্ট, সো এল ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। দৈর্ঘ্যকে কগুণ করেছিস? হাফ করেছিস। হাফ করলে এটা হাফে স্কোয়ার মানে 4 গুণ, L/4 হয়ে যাবে। এই তো আমার ফর্মুলা এখান থেকে এসে গেছে, এল ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এখানে এল মানে কৌণিক ভরবেগ, আর এখানে দূরত্বটা, এই দৈর্ঘ্যটা কত দিয়েছে? আর এর জায়গায় এল দিয়েছে। তাহলে দৈর্ঘ্যকে যদি অর্ধেক করিস, তার স্কোয়ার গুণ কমে যাবে। কত গুণ চলে যাবে? 4 গুণ কমে যাবে। আর যদি 2 গুণ বাড়াস তাহলে কি হবে? 4 গুণ বেড়ে যাবে। ফর্মুলা ডাইরেক্ট। চলো নেক্সট কোশ্চেন। স্যার সোজা সোজা কোশ্চেন, একটু বুঝে অ্যান্সার দিলেই তুই উত্তর। কি বলছে দেখ, পরের কোশ্চেন। সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক ভরবেগ এল। আচ্ছা, যদি কণাটির কম্পাঙ্ককে দ্বিগুণ করা হচ্ছে, কম্পাঙ্ককে ডবল করে গতিশক্তি অর্ধেক করা হয়, তাহলে তার কৌণিক বেগ, কৌণিক ভরবেগ কত হবে? আগে ছিল এল, আমরা কি দেখলুম এইমাত্র? গতিশক্তি বাড়ানো মানে এইখানে কৌণিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি ই আর, সরি ই আর ইজ প্রপোর্শনাল টু আই। মানে ভাব, এখানটা ভুলভাল লেখা হয়ে গেছে, এটা ভুলভাল লেখা হয়ে গেছে। কাইনেটিক এনার্জি ই আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য আই হয়। মানে এই আগেরটাতে দেখলাম না, আই যগুণ বাড়াবি ইকে ততগুণ কমে যায়, আর আই যত কমে ইকে ততগুণ বাড়ে। এখানে একে অর্ধেক করে দিচ্ছিস মানে এ কি হয়ে যাবে? অর্ধেক। আর এইটাকে দ্বিগুণ করছিস মানে আরো অর্ধেক, 4 গুণ কমে যাবে। কত কমে যাবে? এলটা কমে গিয়ে 4 গুণ হয়ে যাবে। 4 গুণ কমে যাবে মানে L/4। কোথায় আছে দেখ, L/4 কোথায় অপশন আছে? L/4, এই যে অপশন বি, L/25। এটা মানেই তো 0.25 এল। স্যার কনসেপ্ট লাগা, গতিশক্তি অর্ধেক, এ হাফ, এ দ্বিগুণ মানে এ আবার হাফ হয়ে যাবে, নিচে নেমে আসবে। আরে ই আর ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার ছিল নি? ওমেগা স্কোয়ার ছিল না, ছিল নি? তাহলে এইখান থেকে এ 4 আর এ অর্ধেক, একটা কাটবে, হাফ হয়ে যাবে। অপশান এটাই উত্তর হবে, এটাই মনে হচ্ছে উত্তর হবে, একদম এটাই উত্তর, এটাই উত্তর। তোকে অত দূর যেয়ে লাভ নেই, এ দ্বিগুণ এ অর্ধেক মানে হাফ আর হাফ হয়ে যাবে। এ দ্বিগুণ করেছিস, এটা কি হয়েছে? অর্ধেক মানে ডবল, 2 2 4, 4 গুণ কমে যাবে। 4 গুণ কমে যাওয়া মানে এটা। সোজাভাবে ভাব, কঠিন করে ভাবতে গেলে হবে না। চলো নেক্সট কোশ্চেন। সোজা করে ভাব, আগেরটা তুই দেখলি যে আগেরটা এরকমভাবে আসছে উত্তর। তারপরে যদি একটি ঘূর্ণায়মান বস্তুর উপর টর্ক ক্রিয়া না করে এবং যদি বস্তুর জড়তা ভ্রামক আই কমে যায়, তাহলে বস্তুটির কৌণিক বেগ এমনভাবে বাড়বে যাতে কৌণিক ভরবেগ বাড়বে। হ্যাঁ, টর্ক ফর্ক কিছু প্রয়োগ করিনি, ভ্রামক আই কমে যায়। তাহলে স্যার আই ওমেগা মানে কৌণিক ভরবেগ সবসময় ধ্রুবক থাকবে, এইটা হবে। কৌণিক ভরবেগ সবসময় কি থাকে? ধ্রুবক থাকে, তার মানে আই ওমেগা ধ্রুবক থাকে, এটাই উত্তর। চলো দেখ পরের কোশ্চেন। কৌণিক ভরবেগ এল এর ভেক্টর, এল সমান কি হয়? আর ক্রস পি। আর ক্রস পি কোথায় আছে দেখ, আর ক্রস পি, আর ক্রস পি, এতে আটটা আগে থাকে, আর ক্রস পি। নেক্সট, কোনো বস্তুর আবর্ত গতিশক্তি ও জড়তা ভ্রামক যথাক্রমে ই ও আই হলে বস্তুটির কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আবর্ত গতিশক্তি মানে ই সমান কি হয়? আর এই যে হাফ 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 আই ওমেগা স্কোয়ার,
আর ভরবেগ সমান হয় এল সমান আই ওমেগা। তার মানে ওমেগাটাকে নিয়ে আসতে হবে এ দিয়ে। তার মানে এখান থেকে ওমেগা তোর হবে হচ্ছে √2e/i, বসিয়ে দাও, i ইন্টু √2e/i, এই আইটা ভিতরে ঢুকলে i² √2ei, √2ei l। এবার দেখ কোথাও আন্ডার রুট নেই, এল স্কোয়ার করে দে, এল স্কোয়ার সমান 2ei। স্যার হেভি কোশ্চেন, এটা হেভি কোশ্চেন, সম্পর্ক দিতেই পারে। চলো নেক্সট কোশ্চেন, ইজি কোশ্চেন ছিল স্যার, এটা একদম ইজি কোশ্চেন ছিল। পরের কোশ্চেন দেখো, খালি সম্পর্ক এদিক ওদিক করা। তুই এখানেও তো জানতিস √2m কেই হতো, এইখানে √m এর বদলে আই হবে আর কেই বদলে ই হবে। একটি এম ভরের গোলক ভি বেগে গড়িয়ে গেলে মোট গতিশক্তির পরিমাণ, ভি বেগে গড়িয়ে পড়ছে এম ভরের গোলক, সে আমরা পড়েছিলাম না, ই টোটাল ইজ ইকুয়াল টু ই কে প্লাস ই আর। চলো, ই কে মানে ½ mv² প্লাস এটা হচ্ছে ½ i⍵², আই মানে হচ্ছে 2/5, এই 5/7, 2/5 মনে হচ্ছে, 2/5 হয়, 2/5 গোলকের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে সরি 2/5 mr², ω²। এখান থেকে তুই নিতে পারবি ½ mv², ওমেগা দিয়ে নেই, 2 কাটবে, 1/5 mr² ω² মানে v²। তাহলে এইখান থেকে তোর আসবে হচ্ছে, এইখান থেকে আসবে তোর ½ আর 2 10, এখানে 5, এখানে 2 7 mv², 7/10 mv², 7/10 mv², অপশান এ। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলে। কোশ্চেন, একটি সুষম আবর্ত গতিতে সুষমভাবে ঘুরছে, কৌণিক ভরবেগ এল, যদি ওই বস্তুকণার গতিবেগের কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়, কৌণিক ভরবেগ সমান কি ছিল, আই ওমেগা, ওমেগার সঙ্গে, তার মানে আই কনস্ট্যান্ট, তার মানে এল ইজ প্রপোর্শনাল টু ওমেগা, ওমেগাকে দ্বিগুণ করছিস, এই কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, অপশান 2। তুই কৌণিক কম্পাঙ্ককে দেখ না, ডবল করে দিচ্ছিস, কম্পাঙ্ককে ডবল করলে কি হবে, কৌণিক ভরবেগ ডবল হয়ে যাবে, 2 হয়ে যাবে। নেক্সট, সোজা কোশ্চেন স্যার, সোজা একদম ইজি। পরের কোশ্চেনটা কি বলেছে স্যার, স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে দেখ কৌণিক ভরবেগ সমান কি হয়, এল সমান আই ওমেগা, কোথায় আছে আই ওমেগা, মানে এর সঙ্গে সি, একের সঙ্গে সি কোথায় আছে দেখ, একের সঙ্গে সি একটাতেই আছে, অপশানে। যদি নাও হয় তারপরে দেখতে পারিস আবর্ত গতিশক্তি 2-এর সঙ্গে ডি, এটা 2-এর সঙ্গে ডি, টর্ক মানে আই আলফা, 3-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে বি, আর চক্রগতি ব্যাসার্ধ I/L। সোজা কোশ্চেন ছিল। চলো নেক্সট, প্রথমেরটা দেখলেই তোর হয়ে যাবে, একটা দেখলেই হয়ে যায় মোটামুটি, ঠিক একটা দেখলেই বুঝতে পেরে যাবি কোনটা উত্তর হবে। কি বলছে, এম ভর ও আর ব্যাসার্ধের একটি নিরেট বৃত্তাকার চাকতির ক্ষেত্রে এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাতে হবে। চাকতির ক্ষেত্রে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, মানে কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে হলে ½ mr², একের সঙ্গে ডি কোথায় আছে, অপশান সি উত্তর হবে। যে কোনো ব্যাসের সাপেক্ষে হলে 1/4 হয়, মানে 2-এর সঙ্গে সি, দেখ এটাতে মিলছে। চাকতির তলে যে কোনো স্পর্শকের সাপেক্ষে, আর দেখার দরকার নেই, আমার একটা মিললেই তো হয়ে গেল, এটার সঙ্গে এটা মিলবে, একের সঙ্গে ডি। নেক্সট, তোকে এরকমই দেবে যে একটা মিলবে এরকম, একটাই মিলবে এরকম দেবে অপশান। পরের, পৃথিবীর ভরকে অপরিবর্তিত রেখে আর ব্যাসার্ধকে অর্ধেক করলে নিচে স্তম্ভ মেলাও। প্রথম কথা হচ্ছে টাইমটা চেঞ্জ হয়ে যাবে, টাইমটা কি হবে, টি ইজ 24 × n², কমিয়েছে, অর্ধেক করেছে, তার মানে 1/4, 6 ঘন্টা হয়ে যাবে। কোথায় আছে দেখো, মানে 4 গুণ কমে যাবে, কোথায়, পৃথিবীর ঘূর্ণনরত পর্যায়কাল 4 গুণ হবে, কি ব্যাসার্ধকে অর্ধেক করলে, হ্যাঁ ব্যাসার্ধকে অর্ধেক করলে কৌণিক ভরবেগ কি হবে, কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকবে, কৌণিক ভরবেগ তো চেঞ্জ হবে না, কৌণিক ভরবেগ একই থাকবে, একের সঙ্গে ডি কোথায় আছে দেখ, একের সঙ্গে ডি, অপশান বি উত্তর। আর দেখার দরকারই নেই। এবার তুই দেখতে পারিস ই কে সমান ½ I ω², আই তো কমে যাচ্ছে,
আই কমে যাবে, আই অর্ধেক হয়ে যাবে, আর ব্যাসার্ধকে চেঞ্জ করে দিচ্ছে, আইও কি হয়ে যাবে 4 গুণ কমে যাবে, আর স্কোয়ার ব্যাসার্ধ এটা √2 গুণ হবে, তারপরে স্কোয়ার আছে 2 গুণ কমে যাবে, 4 2 গুণ হবে, 2 গুণ হবে। আমার অত দেখার দরকারই নেই পৃথিবীর কৌণিক ভরবেগ কি থাকবে অপরিবর্তিত, একটার সঙ্গে মিলবে অপশান নেই, দেখার দরকারই নেই। চলো নেক্সট, তুই বুদ্ধি খাটা, পরীক্ষা হলে তোকে বুদ্ধি খাটাতে হবে, না হলে হবে না। কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একটি গোলক ঘুরছে, ওই যে দেখাচ্ছে একটা মৌমাছি আছে এইখানে, গোলকটির সর্বোচ্চ বিন্দুতে থাকা গা বরাবর একটি মৌমাছি নিচে নামছে, প্রদত্ত কোনটি ঠিক? জড়তা ভ্রামক প্রথমে হ্রাস পাবে ও পরে বৃদ্ধি পাবে, কৌণিক গতিবেগ কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। 3-এর সঙ্গে সি কোথায় আছে দেখ, 3-এর সঙ্গে সি কোথায় আছে দেখ, 3-এর সঙ্গে সি এইখানে আছে, অপশান ডি উত্তর। কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকবে, কৌণিক ভরবেগ একই থাকবে, তার মানে কি হবে কোনটা, একদম অপশান 3-এর সঙ্গে সি এ মিলবে, 3-এর সঙ্গে সি কোথায় মিলছে দেখ, এইখানে মিলছে, তার মানে অপশান ডি উত্তর, আর কোথাও নেই দেখ, দেবে না তোকে একটাই এরকম অপশান দেবে। চলো নেক্সট, মানে তোকে বোকা বানানোর জন্য এরকম কোশ্চেন দেবে, তোকে পুরো বোকা বানানোর জন্য এইসব কোশ্চেন দেবে। কি বলছে, বিবৃতিমূলক কোশ্চেন দেখবো, ঠিক আছে। প্রথমটা কি বলছে, বিবৃতি কি বলছে, অ্যাজারশন কি বলছে দেখ, রৈখিক গতিতে ভরের যা ভূমিকা কৌণিক গতিতে জড়তার ভ্রামকের ভূমিকা পালন করে। রৈখিক গতিতে ভর আর কৌণিক গতি জড়তা ভ্রামক, হ্যাঁ স্যার ঠিক ঠিক ঠিক, একদম ট্রু। জড়তা ভ্রামক শুধুমাত্র বস্তুর ভরের উপরেই নির্ভর করে না স্যার, একদমই না, জড়তা ভ্রামক ভর প্লাস দূরত্বের উপরেও নির্ভর করে, তার মানে এ সত্য আর মিথ্যা, এ সত্য আর মিথ্যা, অপশান সি। তারপরের কোশ্চেন দেখো, একটি কাঁচা ডিমকে সিদ্ধ ডিমের থেকে ঘূর্ণনের সাহায্যে পৃথক করা যায়, হ্যাঁ 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 করা যেতে পারে, ঠিক। পূর্ণ সিদ্ধ ডিমের জড়তা ভ্রামক কাঁচা ডিমের জড়তা ভ্রামক অপেক্ষা বেশি, না এটা ভুল, এটা ভুল, তার মানে এ সত্য আর মিথ্যা। কাঁচা ডিমের তো ঘূর্ণনক্ষ আলাদা হবে, আর সিদ্ধ ডিমের কি হবে, ঘূর্ণনক্ষ আলাদা, কারণ ভিতরটা তো কাঁচা থাকছে, আর ডিম সিদ্ধ হয়ে গেলে পুরো পুরু হয়ে যায়, নিরেট হয়ে যায়, তো বুঝেছো। নেক্সট কোশ্চেন, যে কোনো বস্তু সংস্থার কৌণিক ভরবেগ সর্বদাই ধ্রুবক থাকে, বস্তু সংস্থার কৌণিক ভরবেগ সর্বদাই ধ্রুবক থাকে, একদম ঠিক ঠিক। কৌণিক ভরবেগ পরিবর্তনের হারই হলো টর্ক, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারই হলো টর্ক, হ্যাঁ স্যার এটা ঠিক। কৌণিক ভরবেগ সর্বদাই ধ্রুবক থাকে, দুটোই ঠিক স্যার, দুটোই ঠিক, দুটোই ঠিক, দুটোই ঠিক, এবং কিন্তু এইটার ব্যাখ্যা নয়, পরিবর্তনের হারই হলো টর্ক, না ঠিকই আছে, অপশান এ হবে, দুটোই সঠিক এবং ওইটাই এর ব্যাখ্যা। ভরবেগ ধ্রুবক থাকে বলেই এটা হয়, পরিবর্তনের হারটা টর্ক বলেই ওটা হয়। চলো নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, এটাই মাত্র করে ফেললাম, এবার এইটা বিবৃতি কি বলছে, কোনো একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বৃত্তাকার রিংয়ের জড়তা ভ্রামক একই অক্ষ সাপেক্ষে বৃত্তাকার জড়তা ভ্রামকের অপেক্ষা বেশি হয়, না স্যার, না 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 ঠিকই তো, ঠিকই আছে। একটি বৃত্তাকার রিংয়ের, এটা ½ mr² হয়, আর এটা হয় হচ্ছে mr², তার মানে এটা বেশি, ঠিকই আছে, এটা ঠিক ঠিক। যেহেতু একটি বৃত্তাকার রিং ফাঁপা, তাই এর জড়তা ভ্রামক বৃত্তাকার চাকতির জড়তা ভ্রামক অপেক্ষা বেশি, হ্যাঁ কথাটা ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা নয়, কথাটা ঠিক কিন্তু এর ব্যাখ্যাটা ঠিক হয়, তার মানে অ্যাজারশন রিজন দুটোই ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। পরের কোশ্চেন, ভালো কোশ্চেন স্যার। এরকম ধরনের অ্যাজারশন রিজন পড়ানোর কারণ হচ্ছে একটাই, যাতে তোরা পরীক্ষা হলে দিলে গুলিয়ে না ফেলিস। যখন কোনো ব্যক্তি মইয়ের উপর দিকে ওঠেন তখন মইটি পিছলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হ্যাঁ স্যার। মইয়ের উপর প্রান্তে ক্রিয়াশীল টর্কের পরিমাণ নিচের অংশে অপেক্ষা বেশি হয়, আচ্ছা এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, কিন্তু এটা তো ভুল। বিবৃতি কি বলছে, যখন কোনো ব্যক্তি কোনো মইয়ের উপরের দিকে ওঠেন তখন মইটির পিছলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হ্যাঁ স্যার, উপর দিকে উঠলে কি হয়ে যায়, টর্ক পরিমাণে হচ্ছে উপর অংশে বেশি লাগে, ঠিক ঠিক। মইয়ের উপরের প্রান্তে ক্রিয়াশীল টর্কের পরিমাণ নিচের অংশ অপেক্ষা বেশি, একদম ঠিক, আর এই জন্যেই এরা পড়ে যায়, একদম সঠিক ব্যাখ্যা, অপশান এ আর দুটোই সত্য, আর এই একদম এটা ঠিক, উপর দিকে তখন টর্কটা বেশি হয়ে যায় নিচের দিকের তুলনায়, সেই জন্যই ঘূর্ণনের জন্য পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরের কোশ্চেন দেখ, বিবৃতি কি বলছে, চক্রবর্তী ব্যাসার্ধের মান ঘূর্ণাক্ষের উপর নির্ভর করে, ইয়েস স্যার। ঘূর্ণাক্ষ থেকে বস্তুর দূরত্ব RMS মান হলো চক্রবর্তী ব্যাসার্ধ, হ্যাঁ স্যার।
ঠিক, আর এই জন্যেই কি হয় ঘূর্ণাক্ষের উপর নির্ভর করে। এইটা হচ্ছে অপশান এস, অ্যাজারশন আর রিজন দুটোই ঠিক, আর এটাও সঠিক ব্যাখ্যা। যত দূরত্বের আরএমএস মানগুলো নিতে হয়, রুট মিন স্কোয়ার মান নিতে হয়। একটু বড় হলে 12 উঠলে আরও ভালো করে জানবি যে রুট মিন স্কোয়ার দূরত্বগুলো নিতে হয়। একদম ঠিক, দুটোই ঠিক, আর এইটাই সঠিক ব্যাখ্যা। ওই জন্যে ঘূর্ণাক্ষের উপর নির্ভর করে চক্রবর্তী ব্যাসার্ধ। নেক্সট, বিবৃতি, পাখার শুধুমাত্র ঘূর্ণন গতি আছে। হ্যাঁ স্যার, ঠিক, একটি ঘূর্ণাক্ষ বরাবর পাখা ঘুরে চলে, একদম ঠিক, আর এটাই সঠিক ব্যাখ্যা, সেই জন্য এটাকে ঘূর্ণন গতি বলে। অপশান এ। তো স্যার এই ছিল কোশ্চেন, এই এতগুলো কোশ্চেন ছিল। হ্যাঁ, তোরা বই থেকে আরও বিবৃতিমূলক কোশ্চেন করতে পারিস, আমি যতগুলো থিওরি করানো সম্ভব আমি করে দিলাম। তো এই ছিল, ভালো করে প্র্যাকটিস কর, এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। তো চলো ভালো করে পড়াশোনা করো, ফাটিয়ে পরীক্ষা দাও, একদম ভালো করে এক্সাম দিবি, ভয় পাবি না। ঠিক আছে, চলো টাটা।